সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের নতুন ক্লাসে। আজ আমাদের লেকচারের বিষয় হচ্ছে ওআরএম ডাটাবেস মডেল অ্যান্ড মাইগ্রেশন। আমরা যা জ্যাঙ্গোর মাধ্যমে করব, জ্যাঙ্গোতে আমরা এই কাজগুলো করব। একটা ফ্রেমওয়ার্কে আমাদের অনেকগুলো নিয়ম ফলো করতে হয়, অনেকগুলো বিষয় রয়েছে। ওআরএম একটি রয়েছে যা আমাদের বিভিন্ন ধরনের কাজে সহায়তা করবে, এবং কী কাজে সহায়তা করবে, ওআরএম আসলে কি, এই জিনিসগুলোই আমরা তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা আমরা আসলে কিছু করতে পারি কিনা। আমাদের কিছু কাজ করা দরকার। সেই কাজগুলো করতে হলে আমাদেরকে কী কী কমান্ডগুলো মেনে চলতে হবে, কী ধরনের কমান্ডগুলো আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ যদি করতে হয়, অবশ্যই আমাদের আমরা আজকে ই কমার্স ডেভেলপ করতে, ই কমার্সের জন্য আমরা ধীরে ধীরে কাজ শুরু করব, অথবা আমরা ছোটোখাটো কিছু বিষয় নিয়ে কাজ করব। আমরা ই কমার্সের জন্য কাজ করতে পারি, আমরা যে কোনো কিছুর জন্যই কাজ করতে পারি আসলে। তো আমাদের এখন প্রেক্ষাপটটা হচ্ছে যে আমরা কিছু ছোট ছোট বিষয় এখানে উল্লেখ করেছি যা ই কমার্সের জন্য আমরা ই কমার্স ডেভেলপ করব, এবং ই কমার্স থেকে আমরা দেখব। আজকে আমরা ই কমার্স নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আমরা যেহেতু ই কমার্স অলরেডি আমাদের একটা ই কমার্সের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা সেই প্রজেক্টটাতে যাই। আমি অলরেডি এর আগে করেছিলাম, সেই রকম কিছুই আমরা এখানে দেখার চেষ্টা করছি। এইচআরএমএস-এর মধ্যে আমি আরেকটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। এইচআরএমএস-এর মধ্যেই আমি প্রজেক্ট তৈরি করব, এবং সেই প্রজেক্টের নাম দেব প্রজেক্টের নাম আমি দিচ্ছি। আমি এরকম একটা প্রজেক্ট করেছিলাম, তো সেই নামটাই আমি এখানে ব্যবহার করছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি ভিএনভি আগে যেটা আমি ক্রিয়েট করেছিলাম, এবং সেখানে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করা রয়েছে। এই জন্য আমাদের আর নতুন করে আমি এই ভিএনভিকে আসলে ব্যবহার করতে যাচ্ছি। তার ফলে আমাদের যেটা হবে যে আমরা নতুন করে আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে না। এখন আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আমরা প্রজেক্ট সম্পর্কে একটু জানি। আমরা আজকে কি প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা সিডি আমরা এখানে দেখি আমাদের কী কী রয়েছে। দরকারি বিডি নামে একটা ফাইল রয়েছে, ম্যানেজ একটা ফাইল রয়েছে, দরকারি বিডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং ম্যানেজ ডট পাই, যেটা আমরা এর আগে থেকেও জানি যে ম্যানেজ ডট পাইতে আমাদের কী কী কাজ করতে হবে। তো সমস্ত কিছু বিবেচনা করার পরে আমরা এখন আমাদের যে প্রজেক্ট ক্রিয়েট করে, সেই প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখন কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা করব। অবশ্যই সেই কাজগুলো করার জন্য আমি আগেই বলেছিলাম যে আমরা যে কোনো প্রজেক্ট করব, এবং সেখানে আমাদের ভিজুয়ালাইজেশনের যত ধরনের ফাইল রয়েছে, স্ট্যাটিক ফাইল, ডাইনামিক ফাইল, যা কিছু রয়েছে তার বেশিরভাগটা আমরা একটা অ্যাপ নামে ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে দিয়ে আমরা এটাকে চালাবো। তো আমরা এখন একটা অ্যাপ তৈরি করি, পাইথন manage.py start app। অলরেডি আমাদের অ্যাপ নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা এখানে ওপেন করেছি। আমরা একটু নতুন একটা ফোল্ডার নিই, ওপেন ফোল্ডার। আমাদের যে ফোল্ডারটা তৈরি করা ছিল সেটি এখন নিতে যাচ্ছি। আমরা এই ফোল্ডারটা নিয়ে আরেকটা ওপেন করব, এবং এই ফোল্ডারে আমাদের কিছু কাজ হবে। আমরা এখন যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, আমরা রেগুলার যা কাজ করে এসেছিলাম সে সম্পূর্ণ কাজগুলোই আমাদের এখানে করতে হবে। অ্যাপের ভিতরে আমরা একটা ইউআরএলস তৈরি করব। এটা আমরা চাইলে নাও করতে পারি, কিন্তু এটা দিয়ে করাটা আমাদের জন্য বেটার হবে, কারণ নর্মালি যে আমাদের সিএসআরএফ অ্যাটাকের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর রেফারেন্সিং আসলে আমরা তৈরি করছি। একটা রেফারেন্স তৈরি করে নিচ্ছি।
আমরা এখানে বসাচ্ছি ফ্রম Django dot contrib import admin from Django dot urls import path পাথ অবশ্যই আমাদের লাগবে, পাথ ছাড়া আমরা এখানে কাজ করতে পারবো না। তারপর আমাদের ভিউয়ার দরকার, ডট ইম্পোর্ট, এটুকু আমাদের দরকার হচ্ছে। আমরা এখন রুটের যে লিঙ্কটা তৈরি করার দরকার হবে সেই লিঙ্কটাও আমরা এখানেই তৈরি করব। প্যাটার্নস, একটা তৈরি করলাম। এখন আমাদের ভিউজ যেটা রয়েছে তার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। তার আগে আমরা একটু আমাদের টেমপ্লেট আমাদের যদি দরকার হয় সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে কালেক্ট করার চেষ্টা করি। আমরা একটা ই কমার্স যেহেতু ডেভেলপ করবো, অবশ্যই ই কমার্সেরই কোনো কিছু আমরা নিব। তো আমরা কালার লিভে আছি এখন। কালার লিভে যে এখন ই কমার্সের জন্য যদি কোনোটা পাই আমরা সেটাই আমরা নিব। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেমপ্লেট আমাদের ভেসে উঠছে। আমরা যে কোনোটাকে ব্যবহার করতে পারি। আমরা শপারটাকে নিই, শপারকে নিয়ে দেখি শপারের লিঙ্ক কাজ করছে সেগুলো দেখার পরে গিয়ে আমরা একটু লাইভ ডেমোটাতে যাই। লাইভ ডেমোতে এটা কেমন দেখাচ্ছে এখন আমরা দেখি। থ্যাঙ্কস। ওকে, এখানে আরেকটা রয়েছে, এটাও আমরা কাজ করতে পারি। থিম ফরেস্টার, সো এটা আমাদের নেয়াটা, এটা সম্ভবত আমাদের জন্য ওয়ার্ডপ্রেসের যেহেতু আমরা কালার লিঙ্ক থেকে বের হয়ে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টেমপ্লেটটা আমরা একটু আগে বের করেছিলাম সেই টেমপ্লেটটা কীরকম দেখা যায় এটা দেখার চেষ্টা করছি। এটা ক্লোজ করে দিই, আমরা এটাকে ডাউনলোড করি। একটা ফোল্ডার আমি আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, সেই টেমপ্লেটস নামে ফোল্ডারের ভিতরে আমি এগুলো লোড করাচ্ছি, এক্সট্রাক্ট করব, তারপরে আমাদের বাকি কাজ করব। এখন যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে আমাদের ওই জায়গাতে কিছু কাজ আমরা করলাম, কিন্তু আমরা ভিউতে গিয়ে কাজ করার আগে আমাদের কিছু জিনিস ঠিক করতে হবে, যে আমাদের আসলে ফাইলগুলো কোথায় থাকবে না থাকবে সেইগুলো যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের কোনো কাজ আমরা ঠিকমতো প্রসেসিংয়ে নিয়ে আসতে পারবো না। এক্সিকিউশন যা হবে সবই হবে ভুল। শপারে আমরা দেখতে পাচ্ছি শপারে অনেক কিছুই রয়েছে, তার মধ্যে থিমস রয়েছে, বুটস্ট্র্যাপ রয়েছে, তো এগুলো প্রত্যেকটাই রয়েছে এবং তাদের একটা লিঙ্ক, তাদের একটা ফাইল আমরা যদি একটু ওপেন করি, তাদের ফাইলের লিঙ্কগুলো যদি বুটস্ট্র্যাপ আর থিমসের এরকম যদি থাকে তাহলে আমরা এভাবেই ফাইলগুলোকে কপি করব। যদি এরকম না থাকে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আমাদের ফাইলগুলো রয়েছে। তাহলে যেহেতু ফাইলগুলো এভাবে রয়েছে, এখন আমাদের মূল কাজ হবে ইন্ডেক্স, আমাদের যত HTML ফাইল রয়েছে এগুলোকে কপি করা। কপি করে আমাদের অ্যাপের ভিতরে আমরা একটা
তৈরি করবো এবং এই ফোল্ডারের ভিতরে রেখে দেব। এবং এই ফোল্ডারের বাইরে আমরা আরেকটা কাজ করব, সেটার নাম হচ্ছে স্ট্যাটিক বা স্ট্যাটিক ফাইলস, এরকম কিছু স্ট্যাটিক ফাইলস হিসেবে রাখি, কারণ আমরা এর বাইরে স্ট্যাটিক নামে আরেকটা ফোল্ডার তৈরি করব যেটা জ্যাঙ্গো করবে, আসলে আমরা করবো না, যেটা জ্যাঙ্গো করবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদেরকে ছুটিতে হচ্ছে। তো আমাদের এখানে এখন অলরেডি আমি বলে দিয়েছি যে ভিউজ ইন্ডেক্স এটা আমরা করে ফেলেছি। আমরা ইউআরএলস থেকে এখন ভিউজে চলে যাই। ভিউজে যাওয়ার পরে আমাদের একটু কাজ করতে হবে। আমরা যেহেতু এইচটিএমএল নিয়ে কাজ করছি, আমাদের এইচটিটিপি রেসপন্স রিলেটেড কোনো কাজ এখন করতে হচ্ছে না। তো আমাদের এই কারণে সরাসরি একটা ফাংশন তৈরি করব। ফাংশন তৈরি করেছি ইন্ডেক্স নামে, যা আমরা অলরেডি ওখানে বলে দিয়েছি রিকোয়েস্ট রিটার্ন রেন্ডারিং করার জন্য রিকোয়েস্ট এটুকু করলাম। এটুকু করার পর আমাদের এখন প্রক্রিয়ার মধ্যে মূল একটা কাজ রয়েছে, যেটা দরকারি বিডের ইউআরএলসে। এখানে আমরা একটু কাজ করব। পাথ ইনক্লুডের মধ্যে আমরা রেখে দেব app.urls app.urls। এটা যদি আমরা না করি তাহলে আমাদের কাজটা ঠিক করতে পারবো না। ইনক্লুড যখন আমরা তো ব্যবহার করছি, তখন আমাদের এই জায়গাতে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা পাথকে ইম্পোর্ট করেছি, আমরা ইনক্লুডকে ইম্পোর্ট করিনি। ইনক্লুডকে এখন ইম্পোর্ট যখন করে এখানেই দেখতে পাচ্ছি যে যখন আমরা ইনক্লুড ব্যবহার করতে যাব তখন অবশ্যই এই জায়গাতে পাথের পাশাপাশি আমাদেরকে ইনক্লুডকেও অ্যাড করতে হবে। সো আমরা অ্যাড করছি ইউআরএলস মডিউল থেকে। তো ইনক্লুডকেও নিচ্ছি, অর্থাৎ ইনক্লুড কল করছে আমাদের এই অ্যাপের ভিতরে ডট ইউআরএলস যেটা রয়েছে ইউআরএল, এটাকে সে কল করছে। কল করার পরে আমাদের কাজগুলো সম্পন্ন হচ্ছে। এবার আমাদের কিছু কাজ হচ্ছে, যে কাজগুলো আমরা গতদিনও দেখেছিলাম সেই কাজটাই আমরা আজকে করবো। সেটিংসে চলে যাব। আমরা এখন সেটিংসে চলে যাই। আমি আগে কিছু জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের অ্যাপ নামে যেটা রয়েছে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা এখানে বলে দিচ্ছি যাতে ওই ফোল্ডার থেকে আমাদের যত বা স্ট্যাটিক ফাইল রয়েছে সমস্ত কিছু নিয়ে সে যেন কাজ করতে পারে। ডিরেক্টরিজ বিআইআরস আমরা এখানে os.path.join কি জয়েন করাবো, বেস ডিরেক্টরি নিচ্ছি, তারপর অ্যাপ ডট বলে দিচ্ছি যে টেমপ্লেটসের ভিতর থেকে এটাকে আমরা কল করার চেষ্টা করছি। আমরা চলে যাব। আমরা জানি যে আমাদের স্ট্যাটিক ফাইলস ক্রিয়েট করতে হবে। স্ট্যাটিক ফাইলগুলো কিভাবে রয়েছে সেগুলো জ্যাঙ্গোকে জানাতে হবে। তো এই জন্য আমাদের দুইটা স্ট্যাটিক ফাইলস _dir। আমরা চাইলে এই জায়গায় আমাদের অন্য কোনো প্রজেক্ট বা অন্য কোনো রুট ফোল্ডার বা এরকম কোনো জায়গা থেকে হয়তো আমরা নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের যে প্রজেক্ট তার ভিতরেই আমরা কাজটা করে দিচ্ছে যাতে এখান থেকে জ্যাঙ্গো এই স্ট্যাটিক ফাইলগুলোকে কল করে নিতে পারে। দেন লিস্ট আকারে যাবে, অবশ্যই আমরা লিস্ট আকারে লিখব। যদি আমাদের অন্য কোথাও কোনো প্রবলেম থাকে সেই জিনিসগুলো মানে আরও কিছু দরকার হয় তখন যাতে এখানে আমরা নিতে পারি বা এখানে আমরা ব্যবহার করতে পারি বিষয়গুলো। দেন অ্যাপের ভিতরে স্ট্যাটিক ফাইলস নামে আমরা রেখেছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে স্ট্যাটিকের একটা রুট ডিফাইন করে দেয়া, অর্থাৎ স্ট্যাটিকের যখন রুট ডিফাইন করে দিব তখন তার কাজ হচ্ছে
মানে জ্যাঙ্গোর কাজ হচ্ছে একটা রুট সে ক্রিয়েট করে নেবে, এটা জ্যাঙ্গোর কাজ। সে একটা, আমি এখন একটা ফোল্ডার তৈরি করব, স্ট্যাটিক রুট ফোল্ডার আমি তৈরি করব না, ফোল্ডার জ্যাঙ্গো তৈরি করবে। ওএস ডট পাথ ডট জয়েন বেস ডিরেক্টরি, দেন স্ট্যাটিকটা ফোল্ডার দেই, যে এই স্ট্যাটিক ফোল্ডারটা আসলে জ্যাঙ্গোর আমাদের যে অ্যাপের যে ফোল্ডার, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে জ্যাঙ্গো নিজে তৈরি করবে, জ্যাঙ্গো নিজে তৈরি করবে। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন নিজেরা মানে রুট ফোল্ডার বা এরকম কোনো কিছু যেন আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি। আর যদি ঠিকঠাক মতো ব্যবহার না করি, আমাদের কোনো কাজই আসলে ঠিক মতো হবে না। আমরা স্ট্যাটিক রুট এগুলো সব কিছু ব্যবহার করেছি, সব কিছু করা রয়েছে আমাদের টেমপ্লেটস। ওকে, আমরা একটু গিয়ে দেখি। তবে তার আগে আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে টেমপ্লেটসে আমাদের কিছু কাজ করতে হবে। তো টেমপ্লেটসে কিছু কাজ করার আগে আমরা একটু টেমপ্লেট সম্পর্কে একটু জানি, টেমপ্লেটে আমাদের ডিজাইনের ধরনটা কীরকম সেটাও আমরা একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেট, এবং টেমপ্লেটের উপরে হেডার রয়েছে, হেডার মেনু বার সহ রয়েছে, তার নিচে একটি স্লাইড শো রয়েছে, তার নিচে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের ছবি রয়েছে, প্রোডাক্টের প্রাইস রয়েছে, আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি। তার নিচে ম্যানুফ্যাকচারার এবং একটা নেভিগেশন রয়েছে, নেভিগেশন আই মিন ফুটার রয়েছে। এই ফুটার এটা কি সব জায়গায় একই রকম কিনা এই জিনিসটা আমরা একটু চেক করে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক প্রত্যেকটার জন্য আলাদা, শুধুমাত্র হেডার এবং ফুটারের অংশটুকু বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের একটা বেস টেমপ্লেট তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমাদের সমস্ত সিএসএস লোড হয়ে যাবে, আমাদের খুব একটা প্রবলেম হবে না। তো যার মধ্য দিয়ে সমস্ত সিএসএস লোড হবে এবং আমরা প্রত্যেকটা পেজকে আলাদা আলাদাভাবে এই বেস টেমপ্লেটের ভিতরে কল করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইন্ডেক্সের ভিতরে সমস্ত কিছু করে নিই আগে, কারণ এটাকে ঠিক করে নিয়েই আমি একটা বেস টেমপ্লেট তৈরি করবো, তারপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে সমস্ত কিছু আস্তে আস্তে ফেলে দিতে থাকবো। তো আমাদের এখন জিনজা কোড ইউজ করতে হবে। লোড বানানটা ভুল হয়েছে, বানানটা ভুল হয়েছে, আমরা দেখেছিলাম, আমরা এখন ঠিক করে নিলাম। এখন আমাদের জিনজা কোড আবার ইউজ করতে হবে। স্ট্যাটিক নিলাম, এটা নিলাম, দেন জিনজা কোড ওকে করে দিলাম। আমাদের এখন মূল কাজ হচ্ছে এটা ঠিক করে নেওয়া। এরকম আমাদের এখানে প্রত্যেকটাতে করতে হবে, কিছু করার নেই, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আসলে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করতে পারবো না, তাড়াহুড়ো সমস্ত কাজ, এমন কোনো কাজ নেই এখানে যে একটাও ঠিক থাকবে, সমস্ত কাজ গুলিয়ে যাবে। আর আমরা প্রোগ্রামিংয়ে যখন এসেছি, অবশ্যই প্রোগ্রামিংয়ে আমাদের কিছু সুবিধা রয়েছে, কিন্তু প্রোগ্রামিংয়ের মূল বিষয়টা হচ্ছে যে আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি একটা সিস্টেম বা একটা সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ রয়েছে, এই জায়গাতেও আমরা এটা ব্যবহার করলাম। তারপর লিঙ্কগুলোতে আমরা এগুলো স্ট্যাটিকগুলোর লিঙ্কে ব্যবহার করা যাবে না, এগুলো সব ইমেজ এবং ফাইলের মানে এক্সটার্নাল যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টের ক্ষেত্রেই স্ট্যাটিকের এই ডাটাগুলো ব্যবহার করা হবে। ক্যারোসেল চলছে, আমাদের এখানে একটা সোর্স এডিট করতে হবে, আমরা ইমেজ সোর্স এডিট করলাম, দেন আমরা আবার আরেকটাতে চলে যাচ্ছি। আমাদের এরকম প্রচুর কাজ করতে হবে এখন। সমস্ত কাজ যদি আমরা সমস্ত কাজ এখান থেকেই জেনে নিব এবং আমরা প্র্যাকটিস করবো না, তাহলে কিন্তু আমরা সবাই একটা সময়
ভুগতে থাকবো যে আমাদের কোনো প্র্যাকটিস ছিল না বলে আমরা কিছু শিখি নাই। তখন কিন্তু এই বিষয়গুলোই চলে আসবে, কিন্তু কেউ আর মনে রাখবে না যে প্র্যাকটিসটা হয়েছিল, যে আমরা জানি না, আমরা পারি না। বিষয়টা হয়ে যাবে তখন এরকম। প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা তো অনেক ঘটে। এই আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে আমরা কাজগুলোকে যেন গুছিয়ে নিতে পারি। এখনই যদি একটা জব অফার দিয়ে রাখে সেই ক্ষেত্রে আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে। আমি কিন্তু অনেকের অ্যাসাইনমেন্ট বা অনেক কিছু পাইনি। অনেকে অনেক কজ দেখাচ্ছেন, কিন্তু কজগুলো আসলে আমাদের রিয়েল লাইফে এতটাই ল্যাম এক্সকিউজ হিসেবে আমাদের সামনে চলে আসে, যেটা আমরা ডিনাই করতে পারি না। এত ধরনের খোঁড়া যুক্তি আমাদের চলে আসে, তো আমরা সেই জায়গাগুলো থেকে বিরত থাকবো, কারণ এই খোঁড়া যুক্তিগুলো কিন্তু আমরা যখন আমরা প্রফেশনাল লাইফে যাব তখন আমরা খোঁড়া যুক্তিগুলোকে দেখাতে পারবো না। Professional life is different thing, and you should be very careful about that. We are not going to waste our time developing such things, which takes a lot of time, but there will be no result. If there will be no result, you will get punished, you will lose your job, and definitely you will lose confidence. আসলে আমরা যে থিমটা নিয়ে কাজ করছি এটাই যে আমাদের ফাইনাল থিম তা কিন্তু না। এটাতে আমরা কাজ করছি, আমি আপনাদের জন্য একটা দেখাবো একটা থিম আমি দরকারি বিডি, যে দরকারি বিডি নিয়ে আমি কাজ করেছিলাম, তো সেইটা আমি দেখাবো, সেটার রিয়েল আউটপুটটা দেখাবো। তো ওই আউটপুটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেগুলো কীরকম হতে পারে, আমাদের কাজের ধরনগুলো কীরকম হবে। আমি ওইখান থেকে স্ক্রিনশটগুলো দিয়ে দিব যাতে সবাই, এবং অ্যাডমিন প্যানেল যা রয়েছে সেই অ্যাডমিন প্যানেল থেকেও আমি স্ক্রিনশট দিয়ে দিব, ফর্মের স্ক্রিনশটগুলো দিয়ে দেবো যাতে সবাই ফর্মগুলো ক্রিয়েট করতে পারে। আমাদের ক্লাস হয়ে যাবে বেনিফিটলেস, আমাদের কোনো বেনিফিটই থাকবে না এই ক্লাসগুলো। I hope you won't lose hope, and you are going to an house at home. Now we are going to end those ginger outline so that all things are working perfectly. If you can't choose the career in Python, then you should leave it. But I would like to say that you have to make it. You have to acquire more knowledge on Python, so that the future will give you some advantage. If you are not going to take some benefit from your studies, then it won't work anymore. I hope you will listen to yourself and you are going to do something. When you are going something from anywhere, any place, you have to know that you are doing fine. Now we are ending all this Jinja coding tag, so the output should be fine. If you think that you know Django very well and you need more advanced
content or more advanced development strategies or topics to discuss, then you can share with me. I will handle all those things. But you have to know that if you that you are performing well, then it will destroy you, because you are not yet in professional life. You haven't started your professional life, so you have to make reasonable causes. You have to show some professional work like you have been taught here. If you think that this is the basic things you are getting here, this is not the right thing. You have to think, you have to know that this is the process, and you are going to learn not only the basics, the way develop with Django, with Python, or some other programming languages that we are performing in professional life. Let yourself easy with Python, Django, and other frameworks to have a better career. If you can't find a better career, then you will ask the task and all other related people. But we don't want your courses, so I would like to request you all doing good, and being sincere. To work with this website, we use PostgreSQL, so that you are available, your expertise will be known to all, that you can work using MySQL, you can work using PostgreSQL or PostgreSQL. So you have all the beneficial things for your career in the future, and to do more applications, to build more applications. And we pray for you, so we pray for your success. It's taking time, because Jinja code isn't we haven't started Jinja code when the template was built. If we build this template from scratch, then we would have started our Jinja code already. We would have put all those Jinja codes. Now we have to make sure that all the Jinja codes for all those links and static files are going to be okay. You have to know that where it should start and where it's gonna end. It's not about the static files. You are going to use Jinja coding for static files. It's not like that. You have to use for all other dynamic sources, and all the sources you have to use. You are going to binding all type of data with a template. You have to use Jinja code. No, look at it. Look at here. I haven't worked here. It's gonna crash out this. Some things are mistakenly left out, so that can happen. We are human beings. We are not something like superpower, superhuman beings. We can't be, and we have to make sure that we can't be perfect. When you are going to work for perfection from the very beginning, you are not going to end up in a certain period. You will need more time. You are going to use
everything. If- At the first, you have to start with the beginner stage, and you have to start something. And when you are not going to start something, not going to end it, and you can't think about the perfection. You have to think about all those possible ways, all those flaws. You have to think all those things, not to make a perfection. You can't make sure, you'll never make sure that this is the perfect thing for a user, this is the perfect thing for a business provider. So who, if there is going to use, and this is going to be very easy for them, and they are going to be benefited, but it's not true. You can't make this decisions upon users. You have to create your application. Make sure you are working on an application, you are doing fine, you are creating, you are building functionalities for users. There may be some certain periods for struggling with the coding, struggling with the system development, struggling with the analysis. Then you will learning. When you are in a learning curve, you can't mention that you are the best programmer. You can't, and you will never be. You have to believe this. When you are not a perfect man, we all, most of, even no person on this earth can't be perfect. So, and every day programming is updating, upgrading, and we have to be serious, developing, learning, getting some knowledges on this perfection, on this upgradation. Now we have already worked on this index HTML. Now I'm going to run this python manage.py run server. If you're getting some error, that would be good. Then we'll know what has been done here. Now there is a certain thing you have to pay attention. You are also line 21. This is gonna be interesting, that these URLs, and you have got these things that I haven't used a comma. No. Again, okay, this is perfectly done, and we are going to execute and run on this on the browser. 127.127.0.1. Now, what is the meaning of these things? We have done all these things that we should do in the index HTML. So what has been a faulty for us? We are not finding any CSS, any JavaScript. So this is uncertain, because there is something that you have to concentrate, you have to add given in this. When we are using static init, then this is always calling a static file from the project folder that will always know. Django knows the path. Now we have already collected them, we have already put them inside of our project folder, but Django doesn't know this. We have to make sure that Django will know all these things. Now we are going to pay attention to this. Let's collect static files for Django. Let's see what happens. Now, if you
look at this place, you are seeing that a static folder has been built, has been created actually, and where all those folders and other things that's collected. Now, if it works or not, we have to make sure. Run server, it's gonna be okay. The same thing is happening. What's the problem? The main problem is there are some folders that we have used, themes, bootstrap. The navigation hasn't seen CSS folders, JavaScript folders, or other folders, so this is going to be a typical thing. We have to make sure that all are going to be used in Django by Django. Now, what are we going to do now? Oh, we have no files. That's incredible. That's horrible actually. That's horrible thing. We can't blame right now. Collect static. Are you sure we want to do this? Yes. 62 static files copied. Now make sure you have all the static files outside of app and their bootstrap and themes. Now you can see email, CSS, themes. Okay, that's fine, and we are into it. Now make sure we are running the server, and there will be everything. This is all good, and this is working perfectly. Only the logo, I don't know why is it missing, but we can look at it. Why is that missing? Why? This is where we missed this thing. Got it? You have everything right now. This is search bar, this is a menu bar, a top bar, this is the bar, this is a slideshow, and we are going to create a base template. So that we are going to use a lot of things in it, and there will be an admin. In admin panel we will use a lot of things. What are we going to use now? No, I'm not going to create a base template right now. I'm going to show you what are we going to make for our lecture today. Now we are going to use this PowerPoint. Now make sure that we are in it. What is ORM? ORM, it stands for Object Relational Mapper. This is what we have to think about. We are going to look at it. What is Object Relational Mapper? There is something that you can দেখতে পাচ্ছি যে আমরা নিচে কিছু লেখা রয়েছে, সেখান থেকে আমরা একটা কিছু আন্দাজ করতে পারছি যে আমাদের আসলে কিছু ডাটা
রয়েছে ডাটা এবং অ্যাপ্লিকেশন, এই দুইটার মধ্যে একটা রিলেশনাল ম্যাপিং তৈরি করে, একটা রিলেশন মানে অর্থাৎ আমরা ডাটা অ্যাক্সেস করব, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমাদের ইউজার থেকে শুরু করে আমাদের ডাটাবেস পর্যন্ত বা ডাটা পর্যন্ত যে একটা প্রসেসিং আমরা কাজ করব, সেই প্রসেসটাকে মেনটেন করার জন্য আমাদেরকে ওআরএম ব্যবহার করতে হচ্ছে। এই জন্য এটাকে ম্যাপার হিসেবে তুলনা করা হচ্ছে। দিস ইজ কলিং এ ম্যাপার। Now, it is just a fancy word describing how to access the data stored always in object-oriented fashion. Now, আমরা এটুকু আগে ক্লিয়ার হই যে আমাদের এই লাইনটুকুর মানে কি। এই লাইনটুকুর মানে আমরা প্রত্যেকবারই আমরা যখন শুধুমাত্র একটা ডাটাবেজের চিন্তা করি, আমরা ডাটাবেস থেকে যেমন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে দুইটা বিষয় নিয়ে আমরা মোটামুটি কথা বলি, যেটা একটি হচ্ছে ডাটা আর একটি হচ্ছে ডাটা যদি থাকে তাহলে তার সাথে অ্যাপ্লিকেশনও আমাদের প্রয়োজন। অলরেডি আমরা জানি আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস ব্যবহার করে থাকি, এবং এই বিভিন্ন ধরনের ডাটাবেস যখন আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা সরাসরি কোনো ডাটাবেস হ্যান্ডেল করি না নিজেরা। আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আসলে সমস্ত ডাটাবেস ক্রিয়েট করে ডাটা ইনপুট দিয়ে ডাটা রিট্রিভ করে আমরা ডাটা সেখান থেকে ডিলিটও করার ব্যবস্থা করি। তো আমরা যেসব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি আমাদের এই ডাটা এবং এর মাঝখানে একটা অ্যাপ্লিকেশন বিদ্যমান। তো ডাটা এবং ইউজারের মধ্যে যখন অ্যাপ্লিকেশন বিদ্যমান, আসলে এটা কেন বিদ্যমান সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখন ডাটা এবং ইউজারের মধ্যে অ্যাপ্লিকেশন বিদ্যমান তখন আমাদেরকেও এটাও চিন্তা করতে হবে এই অ্যাপ্লিকেশনটা আসলে ডাটাকে কিভাবে চিন্তা করে, এই অ্যাপ্লিকেশনটা ডাটাকে আসলে কিভাবে দেখে, ডাটাকে কিভাবে সে চিনে এবং ডাটাকে কিভাবে সে প্রসেস করতে পারে। তা আমরা এখানে একটি এক্সাম্পল দিয়েছি। আমরা জন্ডো নামে একজন ব্যক্তি, সে কোনো একটা ফেসবুকের একটা ডাটাবেস সে অ্যাক্সেস করতে চাচ্ছে। এখন সে ফেসবুকে জব করতো, সে এখন জব ছেড়ে দিয়েছে, কিন্তু সে কিছু অ্যাক্সেস করতে যাচ্ছে। সে চাচ্ছে যে সে ফেসবুকের কিছু ডাটা হ্যাক করবে, এটা হচ্ছে তার প্ল্যান। আবার আপনার নিজেরা এটা করতে যাবেন না। সে এখন চাচ্ছে যে ফেসবুকের ডাটাবেস থেকে কিছু ডাটা রিট্রিভ করা, যেটা সে ডিরেক্ট অ্যাক্সেস, যেহেতু সে জব ছেড়ে দিয়েছে তার ডিরেক্ট অ্যাক্সেস যা ছিল সমস্ত কিছু সে হারিয়েছে, অর্থাৎ জবের সাথে সাথে তার ওই অ্যাক্সেসগুলোও ওইখান থেকে কন্ট্রোল করা হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে। তো ডাটা যখন অ্যাক্সেস করতে যাবে তার একটা অ্যাপ্লিকেশন লাগবে বা কোনো কিছু লাগবে, সেটা সে যদি হ্যাকও করে, আমরা কোনো ইউআরএল এর বেসিসেও আমরা গতদিন দেখেছিলাম যে সিএসআরএফ অ্যাটাকিংয়ের কাজও যদি সে করে তাহলেও আমাদের একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয়। যেমন একটা ব্রাউজার নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা কোনো ছোটোখাটো অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ডাটা পাস করাইতে পারি এবং সেই ডাটার এগেনস্টে আমরা কিছু ফিডব্যাক পেতে পারি। তো এই ধরনের কোনো কিছু যখন আমরা করতে যাই সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানেও একজন ইউজার এবং ডাটার মাঝখানে একটা অ্যাপ্লিকেশন কিন্তু একটা কানেক্টিং মিডিয়া হিসেবে কাজ করছে। তো এই ধরনের কানেক্টিং মিডিয়া আমরা ডেভেলপ করব অবশ্যই। তো কানেক্টিং মিডিয়া যে ডেভেলপ করব সেই ডেভেলপ করার পরে সময় খেয়াল রাখতে হবে যে আমাদের ডাটাগুলো আসলে কী, ডাটা কী বলতে চায়, ডাটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, অ্যাপ্লিকেশন কিভাবে ডাটাকে চিনতে পারে, অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারে, সেই বিষয়গুলোই আসলে আমাদেরকে তুলে ধরতে হবে। আর এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে ORM, এবং ডাটার সাথে অ্যাপ্লিকেশনের যে একটা সুসম্পর্ক বজায় রাখা, এই কাজটুকুর জন্যই আমরা এটাকে ম্যাপিং বলে থাকি। ডাটাবেজ এক্সপানশন আমরা করতে যাচ্ছি। আমরা ওআরএম নিয়ে যেহেতু কাজ করবো, আমরা অলরেডি বলেছি যে ওআরএম এর কাজের একটা ধরনই হচ্ছে যে সে ডাটা নিবে, ডাটার সাথে ডাটার অ্যাক্সেসের কাজ করবে। আর আমরা জানি যে ডাটা আসে যখন আমরা কিছু ইনফরমেশন এবং বা কিছু রেকর্ড নিয়ে কাজ করি। অনেকগুলো রেকর্ড মিলেও একটা ইনফরমেশন হতে পারে, আবার একটা রেকর্ড একটা ইনফরমেশন হতে পারে। আর ক্ষুদ্র ক্ষুদ্র যে সেগমেন্টগুলো থাকে ইনফরমেশন বা রেকর্ডের, সেগুলো হচ্ছে আমাদের জন্য ডাটা। তো এই ধরনের ডাটাগুলোর জন্য যেহেতু আমরা একটা ই কমার্স ডেভেলপ করতে যাচ্ছি, মাল্টি ভেন্ডর ই কমার্স, এটা একটু সার্চ দিয়ে দেখবেন যে মাল্টি ভেন্ডর ই কমার্স বলতে আসলে কী বোঝায়। মাল্টি ভেন্ডর ই কমার্সের একটা এক্সাম্পল হচ্ছে আলিবাবা, যেখানে বায়ার রয়েছে, সেলার রয়েছে, আবার সেলার নিজেও বায়ার হিসেবে কাজ করতে পারে, আবার বায়ারও সেলার হিসেবে কাজ করতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে যে আমি দোকানদারি করবো, আমি কেনার, আমি কিনবো।
এরকমও আছে। তো এই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে মাল্টি ভেন্ডার্স ই কমার্স সিস্টেম। তো আমরা চিন্তা করি যে আমাদের 4টা টেবিল রয়েছে, আমরা একটা ই কমার্স ডেভেলপ করব, সেখানে ক্যাটাগরি থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে। ক্যাটাগরি মাস্ট লাগবে, কেন লাগবে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা পরের লেসনগুলোতে দেখবো যে ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো জন্য ব্যবহার করা হচ্ছে, যে আমরা ক্যাটাগরি নিচ্ছি, প্রোডাক্টস নিচ্ছি, বায়ার্স নিচ্ছি, আমাদের সেলার্স রয়েছে। অর্থাৎ আমাদের যে কাস্টমার্সের যে বিষয়টা, আমরা যদি একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ব্যবহার করি বা আমরা তৈরি করি, কাস্টমার কিন্তু বায়ার এবং সেলার দুইজনই, বায়ার এবং সেলার দুইজনই। আবার আমরা নিজেরাও সেলার হতে পারি, আবার আমরা নিজেরাও বায়ার হতে পারি। কিন্তু কাস্টমার বলতে যা বোঝায় সেটার দুইটা পার্ট আমরা করেছি, একটা হচ্ছে বায়ার আর একটা সেলার। তো এই 4টা টেবিলের উপরে আমাদের একটু কথাবার্তা রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে যখন আমরা তৈরি করি তার মধ্যে টেবিলগুলো নিয়ে চিন্তা করি, ক্যাটাগরিজ রয়েছে, প্রোডাক্টস থাকতে পারে, আমাদের বায়ার থাকতে পারে, আমাদের সেলার্স থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে চলে আসবে। কন্টিনিউয়াস এরকম এক্সপানশনে আমরা দেখতে পাচ্ছি যে আমি আপাতত একটা ছোটোখাটো টেবিল নিয়ে চিন্তা করি যে একটা ক্যাটাগরি টেবিল তৈরি করব। ক্যাটাগরি ডাটাবেস, অলরেডি ডাটাবেস সম্পর্কে কিছু কথাবার্তা বলা হয়েছে। তো ক্যাটাগরিজে আমরা কাজ করব, আমরা কিছু ডাটা স্টোর করব। ডাটাবেস আমরা জানি যে ডাটাবেস হচ্ছে ডাটা স্টোর করার জন্য, ডাটাকে সুসজ্জিতভাবে স্টোর করার জন্য। তো ক্যাটাগরিজকে আমরা ব্যবহার করতে যাচ্ছি। ক্যাটাগরিজে যখন আমরা ব্যবহার করতে যাব, অবশ্যই সেখানে আমাদের ডাটার একটা ম্যাপিং দরকার, যে কোন কোন ডাটা কিভাবে এখানে স্টোর করা যাবে। তো এই জন্য আমরা 4টা কলাম তৈরি করতে যাচ্ছি, যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস, এরকম 4টা কলাম। এবং আমরা সেই জন্য একটা ক্যাটাগরি ক্লাস তৈরি করব। এটুকু এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমাদের কাজ হচ্ছে এই জায়গায় চলে আসা। এই জায়গায় এসে গতদিন আমরা দেখেছিলাম যে আমাদের মডেলসের মধ্য দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা গতদিন দেখেছিলাম এবং গতদিনের ওই বিষয়টা আমি এখানে তুলে ধরছি। আমরা মডেলসে আমরা অলরেডি এরকম কিছু একটা তৈরি করেছিলাম। ঠিক এই ধরনের একটা ক্লাস আমরা তৈরি করব। সবসময় মনে রাখতে হবে যে আমরা মডেলস যখন তৈরি করব, যখন মডেল একটা তৈরি করব, সেই মডেলটা আসলে আমাদের ডাটাবেজের যে টেবিল নেমটা হবে, সেই টেবিলের নামের অনুযায়ী আমাদের একটা মডেল তৈরি করতে হবে। একটা ক্লাস তৈরি করতে হবে। আমরা এখনো মডেল তৈরি করতে যাচ্ছি না, আমরা এখন একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি। ক্লাস ক্যাটাগরিজ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের এই অংশে চলে আসি। আমরা একটু দেখি, আমাদের ক্যাটাগরিজ রয়েছে। ক্যাটাগরিজের মধ্যে আমাদের 4টা কলাম নিয়ে আমরা দেখতে পাই, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস, এই 4টা কলাম আমাদের রাখতে হবে। আমরা এখন আমাদের কাজ হবে এই 4টার উপরে বেস করে একটা ক্লাস তৈরি করা, যেটা মডেলস ডট পাইতে আমরা করে ফেলবো। একটা ক্লাস তৈরি করা, আইডি, আমরা দেখতে পাচ্ছি আইডি, আইএনটি, এসটিআর, টাইটেল, এসটিআর, তারপর ডেসক্রিপশন, এসটিআর এবং স্ট্যাটাস, আইএনটি। আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আমাদের এখান থেকে আসলে কি কি বিষয়গুলো এখানে চলে আসছে সেগুলো আমরা কিন্তু এখনো জানি না। আমাদের কি কি ক্যাটাগরি রয়েছে সে সম্পর্কেও আমাদের কোনো নলেজ এখন পর্যন্ত তৈরি হয়নি। নর্মালি আমাদের এখন কিছু জিনিস খেয়াল করতে হবে। আমরা যখন ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমরা ই কমার্সে কাজ করতে গেলে, যেমন ক্যাটাগরি কি, মেন্স অ্যাপারেল। মেন্স অ্যাপারেল মিন্স হচ্ছে ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক। তারপর আমরা লেদার প্রোডাক্ট নিয়েও চিন্তা করি, আমরা হয়তো হাউস হোল্ড বা অ্যাক্সেসরিজ নিয়েও চিন্তা করি, আমরা কিচেন ওয়্যার নিয়েও চিন্তা করি। তারপর ইলেকট্রিক গ্যাজেটস, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আমাদের চোখের সামনে ভেসে উঠবে আস্তে আস্তে। আমি কিছু এক্সাম্পল দেখাই। আমাদের এখানে একটা ডাটাবেজ রয়েছে।
একটা ডাটাবেস রয়েছে, সেখানে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি বিষয় কি কি জিনিস রয়েছে এর দরকারি ভিডিওতে। আমি যখন কাজ করেছিলাম তখন ডাটাবেসটা আসলে কীভাবে ডিজাইন করা হয়েছিল, তাতে কি কি রেখেছিলাম, এই জিনিসগুলো এখানে আপনাদেরকে এখন দেখানোর ব্যবস্থা করছি। ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডাটা কিন্তু আমরা রেখে দিয়েছি, এবং প্রত্যেকটা রো আবার আলাদা আলাদা করে রয়েছে। এই প্রত্যেকটা রো কিন্তু আমাদের জন্য এক একটা অবজেক্ট, প্রত্যেকটা কলাম যখন একটা রেকর্ড নিয়ে চিন্তা করব তখন এই অবজেক্টগুলোকেই চিন্তা করব। এই ধরনের কাজ করার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে অবশ্যই। আমরা কোনো ক্যাটাগরি যদি তৈরি করতে চাই, সেই ক্যাটাগরিকে আমরা সাবমিট করার চেষ্টা করব। তো এই কাজটা আমরা কোথায় করব? আপাতত আমরা এই কাজটা এই জায়গায় করে ফেলতে পারি, এই জায়গায় করে ফেলতে পারি। তো models.py আমরা কিভাবে এটাকে অ্যাড করব, আমরা গত দিনও দেখেছিলাম models.py কে আমরা ভিউজে কিভাবে অ্যাড করেছি, এবং মডেলস থেকে আমরা কিভাবে নিজেদের কাজগুলোকে গুছিয়ে হবে না, আমাদের কাজ হবে এখন views.py তে। models import, আমরা ওখানে কি দিয়েছিলাম, ক্যাটাগরিজ আমরা তৈরি করেছিলাম, এখান থেকে আমরা সেই কাজটা শেয়ার করছি। তো আমি চাচ্ছি যে cat1 নামে একটা অবজেক্ট তৈরি করতে। cat1 মিনস হচ্ছে একটা রেকর্ড তৈরি করার জন্য, যে রেকর্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ধরনের একটা রেকর্ড আমাদের জন্য শো কর ইন্ডেক্সে এরকম একটা ডাটা শো করাবো, ডাটা শো করে দেখবো যে আমাদের সে কি নিয়ে আসছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট আইডি, ক্যাট টাইটেল, ক্যাট এরিয়াস এরকম অনেক কিছু রয়েছে। তো এরকম আমরা ছোটোখাটো কিছু জিনিস আমরা অলরেডি 4টা নিয়ে কাজ করেছি। আমরা models.py-তে দেখছি আমাদের এটা 4টা প্রপার্টি রয়েছে। আমাদের এই 4টা প্রপার্টি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ক্যাটাগরিজ আমরা এভাবে cat1.id ইকুয়াল আমরা 1 দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা ওখানে ইন্টিজার হিসেবে দেখাচ্ছি। cat1.title আমরা ক্যাটাগরির একটা টাইটেল তৈরি করে দিই। এখানে ক্লদিং আমরা পাচ্ছি, ক্লদিং থাকছে। দেন আমাদের cat1 ডট ডেসক্রিপশনে আমরা যাচ্ছি, ডেসক্রিপশনে আমরা লিখে দিচ্ছি, আমরা এখানেও ক্লদিং বা এরকম কিছু লিখে দিই, ক্লদিং ফর মেন, ওমেন, কিডস এন্ড সো অন। cat2 ডট স্ট্যাটাস, এটাও আমাদের আমরা 1 হিসেবে দিই। 1 হিসেবে আমরা চিন্তা করব 1 হিসেবে বা 2 হিসেবে, 2 হিসেবে যদি দেই তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর 1 হিসেবে থাকলে এটা হচ্ছে, আর কোনো 1 2 কোনোটাই যদি না থাকে তার মানে এই ক্যাটাগরি যেন ইনপুট না হয়। দেন আমাদের এখান থেকে কোনো কিছু হবে, cat1 আমরা বের করে দিচ্ছি এখান থেকে। cat1 কে আমরা index.html এ পাবলিশ করতে যাচ্ছি। cat1 কে আমরা index.html এ যখন পাবলিশ করতে যাই, এটা প্রিন্ট করব আমরা, অবশ্যই আমরা এটাকে প্রিন্ট করার ব্যবস্থা করব। আমরা টপ বার বা এরকম কোনো জায়গা থেকে টপ বারের আগে বা পরে, কিংবা স্লাইড শো এর পরে স্লাইড শো এর পরে আমরা এসেছি। স্লাইড আমাদের হেডার টেক্সট রয়েছে, আমরা একটু দেখি আমাদের টেমপ্লেটটা কিভাবে কাজ করছে। আমাদের এখানে একটা স্লাইড শো এর নিচে একটা হেডার টেক্সট, এই হেডার টেক্সটের ভিতরে আমরা এটাকে প্রিন্ট করার ব্যবস্থা করে দিই।
ক্যাট 1 এটা আমরা এই জায়গায় প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আসলে আমাদের কাজটা কিভাবে আসে সেটা একটু দেখে নিই। নেম ফর এরর cat2 is not defined। আমরা এখানে cat2 আমরা কোথায় দিয়েছি? There is a app models categories। মডেল থেকে অ্যাপের ভিতরে একটা মডেল রয়েছে, মডেল থেকে ক্যাটাগরির একটা অবজেক্ট সে কল করছে এবং সে কল করছে কিন্তু সে পুরোটাকে দেখাচ্ছে না। আমাদের পুরোটাকে দেখার ব্যবস্থা করতে হবে। এখন এটা আমরা কিভাবে করতে পারি? আমাদেরকে অবশ্যই জিনজা কোডের সাহায্য নিতে হবে। জিনজা কোডের সাহায্য যদি আমরা নিতে না পারি তাহলে আমরা কীভাবে কাজ করব? আমরা এখন একটা জিনজা কোড ইউজ করি আপাতত। জিনজা কোড ব্যবহার করে আমরা একটু কাজ করি। জিনজা ফরলুপ ফরলুপ তৈরি করতে হবে আমাদের এখন। তো আমরা ফরলুপ এন্ড করলাম। এখন আমরা আমাদের আইটাকে এখানে প্রিন্ট করি। প্রিন্ট করে দেখি আমাদের এই জায়গাটা ঠিকমতো কাজ করে কিনা। তারপর আমরা আরেকটা তৈরি করি। করার পর আমরা দেখি এটা কিভাবে রিপ্রেজেন্ট করছে। আমাদেরকে অবশ্যই সে ভুলভাবে রিপ্রেজেন্ট করবে। ক্যাটাগরিজ অবজেক্ট ইজ নট ইটারেবল। categories object is not iterable। অর্থাৎ আমরা cat 1 কে যেভাবে নিয়ে কাজ করার চেষ্টা করছি সে এইভাবে কাজটা বুঝতে পারছে না। আমাদেরকে এই কাজটা করার জন্য তো অবশ্যই কোনো দেখাতে হবে বা কোনো কিছু আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা সেটা কিভাবে করতে পারি? তো যেহেতু অবজেক্ট হিসেবে সে কাজ করছে, আমরা অবজেক্টগুলোকে আমরা আমাদের ডাটাগুলোকে কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে পাঠাতে পারি সেই জিনিসগুলোই আমরা এখন দেখার চেষ্টা করব। আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে জিনিসটা করেছি তার মধ্যে হচ্ছে যে আমরা অবজেক্টগুলোকে ধরেছি, কিন্তু অবজেক্টের ডাটাগুলোকে ধরার জন্য আমাদের সরাসরি আমাদের ডাটাগুলোকে ধরতে কিছু কাজ আমাদেরকে গুছিয়ে নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা এই অবজেক্টকে আমরা যেভাবে পাস করাবো তা হচ্ছে একটা লিস্ট তৈরি করব।
একটা লিস্ট আমরা নিব ক্যাট ওয়ান, এভাবে আমরা পাস করানোর চেষ্টা করব। তাহলে আমরা এটাকে ক্যাট ওয়ান না লিখে ক্যাটস লিখে রাখি, তারপর এখানে আমরা ক্যাটস দিই। তো এটার পর এটুকু করার পর আমরা একটু দেখি আমাদের এখানে এররটা কীরকম আসে। এরর কিন্তু সেই একই রকম। দ্যাট মিনস হচ্ছে আমরা ওই অবজেক্টটাকে আবার এখানে করার ব্যবস্থা করতে যাচ্ছি, তো এই জিনিসটা তো করা যাবে না। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা ক্যাট ডট আইডি একটা প্রিন্ট করে দেখি, কারণ এখানে আমাদের অবজেক্ট আকারে সব কিছুকে নিতে হবে, যেটা আমরা জেসন নিয়ে করে থাকি বা রিলেটেড কাজগুলো করে থাকি, ঠিক ওই ফরম্যাটটাই আমাদেরকে এখানে করতে হবে। কারণ আমরা ভিউজে সমস্ত অবজেক্টগুলোকে ডিফাইন করে দিয়ে এসেছি। আমরা দেখি প্রিন্ট হয়েছে ওয়ান প্রিন্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আরও কিছু প্রিন্ট করে দেখা। চারটা দরকার ছিল, চারটায় আমরা নিয়েছি। টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের জন্য করার পর আমরা একটু রিলোড দিই। ওয়ান ক্লদিং ফর মেন, ওমেন, কিডস অ্যান্ড সো অন, অ্যান্ড দেন স্ট্যাটাস 2। অলরেডি আমরা পেয়ে গেছি যে আমাদের মডেলসের আমরা যদি ডাটাবেজের রিলেটেড আমরা কোনো ক্লাস তৈরি করি, আমরা কীভাবে সেখান থেকে করতে পারবো, এবং অবজেক্টের ভিত্তিতে কেন আমরা অবজেক্ট তৈরি করবো, এখন সেই কথাটাতে আসে। আমাদের আসলে কোনো ডাটা স্টোর করতে হলে অবজেক্ট আকারে ডাটা স্টোর, জ্যাঙ্গো থেকে যখন ওআরএম এর ম্যাপিংকে আসলে আমরা চিন্তা করব, সেই ম্যাপিং অনুযায়ী আমাদেরকে অবজেক্ট আকারেই অবজেক্ট ডাটা স্টোর করতে হবে। সো আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং অবজেক্ট ক্রিয়েট করে আমাদেরকে ডাটা স্টোর করার প্রসেসগুলো মেক করতে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ডাটা এখানে আমরা দিয়েছি, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করেছি অবজেক্ট। ঠিক এরকম আমরা যদি আরও 10-20টা আরও 4-5টা ডাটা নিই, ঠিক একই কাজ করব। আমাদের এখানে ক্লদিং এর পর আমরা এখানে একটু যাই, ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস, ফ্যাশন ফ্যাশনেবল ওয়্যার আমরা দিচ্ছি, এবং এটার আইডিকে 2 বানিয়ে দিচ্ছি। তো এটার অবজেক্টটাকে আমরা ভিন্নভাবে ডিফাইন করি, এটা 2 হিসাবে আমরা ডিফাইন করে দিই। সেম টাইপ, অর্থাৎ আমাদের ক্যাটাগরি তো ভিন্ন ভিন্ন থাকতেই পারে, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা অবজেক্ট হিসেবে এগুলোকে উল্লেখ করতে হবে। আমরা একটু দেখে আসি। অলরেডি আমরা পাচ্ছি যে ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস, ফ্যাশনেবল ওয়্যার, এই ডাটাকেও আমরা খুঁজে পেয়েছি। অর্থাৎ আমরা যখন এখানে কোনো একটা ডাটাকে কুইরি করবো, ডাটা কুইরি করে এখান থেকে আমাদের জন্য ডাটা পাস করাটা খুব ইজি হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের জন্য মডেল অনেক বড় কাজ করে দিবে, এবং সেই কাজে আমরা এখান থেকে ডাটা নিয়ে আমাদের টেমপ্লেটে রাখার ব্যবস্থা করে দেবে, এবং খুব ইজিলি আসলে জ্যাঙ্গোতে এই কাজটা করা। কিন্তু যখন আমরা পরটি এপিআই নিয়ে কাজ করব, তখনই কিন্তু আমাদের অনেক চিন্তা করতে হবে। তো এইটুকু ওআরএম এর মূল পার্ট হচ্ছে এইটুকু। এখন ওআরএম এর মূল পার্টের থেকে আমরা একটু ভিতরে ঢুকি, আর একটু ভিতরে আমরা একটা ডাটাবেজের সাথে কানেক্ট করব, এবং আমরা অবশ্যই পোস্টগ্রেসকিউএল ব্যবহার করব। আমি এর আগেই বলেছিলাম পোস্টগ্রেসকিউএলই ব্যবহার করতে যাচ্ছি। তো
PostgreSQL যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি, তো PostgreSQL সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। এখন আমরা PostgreSQL এ যাব এবং আমাদের ডাটাবেজের কানেক্টিভিটির জন্য আমরা কি কি করব সেই জিনিসগুলো আমরা ঠিক করে দিয়ে আসবো। আমি অলরেডি ওপেন করে রেখেছি PostgreSQL এ পিজি অ্যাডমিন। আমি লেটেস্ট যেটা রয়েছে সেটাই আমার ইনস্টল করা রয়েছে। তো আমি এখানে একটা ডাটাবেস তৈরি করব। আমি এখানে একটা ডাটাবেস তৈরি করব অবশ্যই। ডাটাবেস তৈরি করে আমরা দেখব কি কি রয়েছে বা কি কি আমরা পারি। আমরা একটা ডাটাবেস তৈরি করতে যাচ্ছি, তবে ডাটাবেস তৈরি করার আগে আমি সবসময় বলবো যে আমি ডাটাবেস তৈরি করার আগে সবসময় একটা লগ ইন তৈরি করবো পোস্টগ্রিতে, এটা মাস্ট। তো আমরা একটা ই কমার্স বেস সলিউশন করতে যাচ্ছি। নাম দিচ্ছি, ডেফিনিশনে আমরা ডাটা পাসওয়ার্ড দিচ্ছি, সিস্টেম নাম দিয়ে দিচ্ছি, প্রিভিলেজগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। সুপার ইউজার হিসেবে কাজ করতে পারবে। মেম্বারশিপে আমরা সবগুলোকে কল করব, যেগুলো আমাদের এখানে প্রয়োজন আমরা কল করব। সবগুলোকে কল না করলে আমরা আসলে বিভিন্ন কিছু পারমিশন রয়েছে, যে পারমিশনগুলো আমরা পাবো না। যতই আমরা এখানে সিস্টেম অ্যাডমিন হিসাবে এটাকে লিখে দিয়ে আসি না কেন, তারপরেও এই জিনিসগুলো আমরা পাবো না। কিছু রোল রয়েছে যা আমাদের টেবিল রিলেটেড কাজ করা, ডাটাবেজের ভিউ রিলেটেড কাজ করার জন্য, স্কিমার কিছু ফাইল রিলেটেড সংশোধনের জন্য, এগুলো আমাদেরকে যাতে পারফেক্টলি সে দেয়, এই জিনিসগুলো আমরা চেক আউট করে নিচ্ছি। ওকে, আমরা সেভ করে দিচ্ছি। আমি আগে বলি আমাদের ডাটাবেজের নাম কি, ইকম, এবং পাসওয়ার্ড দিয়েছি সিস্টেম। সেভ। অলরেডি আমাদের চলে আসলো। আমরা ডাটাবেজও তৈরি করব। ডাটাবেজ আসলে করব, বা ইকম নামেও তৈরি করা যায়, বা ইকম ডিবি, এরকম যে কোনোটাই আমরা তৈরি করতে পারি। তো আমরা এখানে ডাটাবেজের একটা নাম দিই, ইকম নামটাই আমি ব্যবহার করতে যাচ্ছি। ওনার হিসেবে আমরা ইকমটাকে সিকিউরিটি বা এরকম কোনো কিছুতে আমাদের কোনো কাজ এখন করার প্রয়োজন নেই। আমরা সেভ ক্লিক করে দিচ্ছি, ডান। পোস্টগ্রিতে আমাদের কাজ করতে একটু প্রসেসিংয়ের জন্য একটু টাইম নেবেই, কাজে এটা খুব বেশি চিন্তা কর, প্রসেসিংয়ের জন্য একটু টাইম নেবে, এটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কম ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারে মূল যে ফোল্ডারটা, যেটা প্রজেক্টের অ্যাপ হিসাবে যেটা কাজ করছে, সেইটাতে আমরা যাব। সেটিংসে আমরা গিয়ে দেখব যে আমাদের প্রথম থেকে আমাদের কী কী জিনিস অ্যাড করতে হবে। আমরা সিক্রেট কিতে কোনো কাজ করব না। আমাদের এখানে ইনস্টলড অ্যাপসে আমরা কাজ করব অবশ্যই পরবর্তীতে। আমাদের ডাটাবেস রিলেটেড, হ্যাঁ ডাটাবেস রিলেটেড এখানে কিছু জিনিস রয়েছে, এটাকে আমরা ঠিক করে দেব। SQLite 3 রয়েছে, PostgreSQL, এটাকে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখে নিচ্ছি ইকম। SQLite যেহেতু আমাদের ডাটাবেস ফাইলের সাথেই থাকে, মানে জ্যাঙ্গোতে একসাথেই থাকে, এই জন্য আমাদের আসলে এটা
এটার জন্য পাসওয়ার্ড বা আরও ক্রিডেনশিয়াল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন অন্যান্য ডাটাবেস নিয়ে কাজ করবো আমাদের বাকি ক্রিডেনশিয়ালগুলো দিতে হবে, যেমন নেম, ইউজার, পাসওয়ার্ড। নেম অলরেডি দিচ্ছি, ইউজার, পোস্ট, যে সবগুলোই আমাদেরকে ইউজার দিয়ে দিচ্ছি। ইউজার দিয়ে দিচ্ছি এবং ইউজারে আমরা কমই লিখেছিলাম সেই বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি, সিস্টেম নামে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম। তারপর হোস্ট দিতে হবে আমাদের, হোস্টের পুরো নামটা দিব, অথবা আইপি যদি থাকে আইপিটা দিয়ে দেব। লোকাল হোস্ট হিসেবে আমরা এখন রাখি। এইটুকু কাজ করলে আমাদের কানেকশন তৈরি হয়ে গেল, ডাটাবেজের সাথে কানেকশন তৈরি হয়ে গেল। এখন ডাটাবেজের সাথে কানেকশন তৈরি হওয়ার পরে আমাদের কাজ কি, আমরা একটু প্রসেসে চলে যাই। ডাটাবেজের সাথে কানেকশনের পরে আসলে কাজ কি? কাজ হচ্ছে জ্যাঙ্গোকে এটা জানানো, এবং জ্যাঙ্গো আর PostgreSQL এর সাথে একটা কানেক্টর ইউজ করতে হবে যাতে জ্যাঙ্গো এবং পোস্টগ্রি একসাথে কাজ করতে পারে, তাই ডিটেল করতে হবে। তো এই জন্য আমাদের কমান্ড প্রম্পটে আগে যেতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি নো মডিউল নেমড psychopg2, so we have to install this pip install psychopg2. Now we are going to get this. Okay, we are going to run this. Hope everything's okay. Everything is fine now. Everything is fine, and we have no worry about this, and we are not going to think of this right now. Now what to do? What are we going to do now? মডেল ক্রিয়েট ক্লাস তৈরি করেছি, আমরা একটা ক্লাস তৈরি করেছি, কিন্তু আমরা ক্লাসটাকে মডেল হিসাবে কিন্তু আমরা তৈরি করি নাই। তো আমাদেরকে ক্লাসটাকে মডেল বানানোর পরেও আমাদের কিছু কাজ রয়েছে। মডেল ফিল্ডস তৈরি করতে হবে, এরকম অনেকগুলো কাজ আমাদের রয়েছে, আমাদের চোখের সামনে আসবে, এবং এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক মতো করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো প্রোগ্রেস হবে না। আমরা জ্যাঙ্গোতে খুব ভালো কাজ করতে পারবো না, একটা বড় সফটওয়্যার নিয়ে যেতে হবে। অলরেডি আমি বলেছি যে ওডো নিয়ে আমাদের কাজ করতে হবে। ইফ ইউ আর গোয়িং টু ওয়ার্ক উইথ ওডো ইউ হ্যাভ টু be so sure that you know everything of a framework, everything inside of a framework. You have to know what is model, you have to create model, you have to migrate, you have to create database using migration, Django migration or fast migration, whatever framework you are going to use, you have to create migration. If you are not going to create migration, if you are going to beyond all this, create all these things beyond ORM, then you have to do a lot of things on your own. So you have to create models. Do you want to create model? You have to go through some part. Now we are going to use something. What do we need? We need models.model. That's what we models.model inside of a class as a .py, then you have to be so sure that models.model, you have to call that object
not to write models again, models dot models again. And if you work like that, then you will get error. Now, why are we going to use this model? Now here you are going to see that all these things, this is a basic way, this is basic things that we have created here. But when we are going to use migration, আমরা যখন মাইগ্রেশন এই মাইগ্রেশনের কাজের জন্য আমাদেরকে মডেল ফিল্ড হিসেবে আমাদেরকে কিছু জিনিস তৈরি করতে হবে। তো মডেল ফিল্ডের আমরা কিছু অপশন দেখে আসি। মডেল ফিল্ডগুলো কি? মডেলস আর ডিফাইন্ড ইন Django DB models and models এর কিছু, অর্থাৎ আমরা যে কোনো ফ্রেমওয়ার্কে কাজ করি না কেন, আমাদের মডেল তৈরি আমরা মাইগ্রেশনে কাজ করার জন্য আমাদের যত ফিল্ড বা কলাম আমরা তৈরি করব ডাটাবেজের জন্য, ডাটাবেজের টেবিলের জন্য, সমস্ত কিছুই এরকম ফিল্ডস গুলো থেকে আমরা তৈরি করব। তো আমাদের কিছু লিঙ্ক রয়েছে, ফিল্ডস অপশন। We are going to use this and we are going to log on to these things, and then in the next class we are going to create models, going to migrate, and then we will have a lot of things. Now here, model field reference, you have a lot of things, you can't deny these things. What will you can't deny these things. আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমরা কিভাবে একটা মডেলের ভেতরে ফিল্ডগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা এই যে আইডি তৈরি করছি, এই আইডিটা অটো ইনক্রিমেন্টেড হবে, অটো ইনক্রিমেন্টেড হবে, এই জন্য আমরা আইডিটাকে বাদ দিয়ে কাজ করব। এটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছি, তাহলে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড নামে একটা ফিল্ড অপশন রয়েছে। এর মধ্যে আমরা ম্যাক্স লেংথ ইউজ করার চেষ্টা করি। পেজ ম্যাক্স লেংথ আমরা কত দিব? টাইটেল, আমরা টাইটেল হয়তো এখানে খুব বেশি বড় হবে না, আমরা ছোট করে দিচ্ছি। এখানে আমরা ডেসক্রিপশনে আমরা আসলে এই জিনিসটা দিব না, আমরা মডেলস টেক্সট ফিল্ড দিই। আসলে একটা ক্যাটাগরির আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট ফিল্ড হিসেবে এটা ব্যবহার করাটা বেটার। আমরা এখানে ইন্টিজার ফিল্ড তৈরি করব, মডেলস ডট ইন্টিজার ফিল্ড। এই জিনিসগুলো তৈরি করার পর আসলে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। এই জিনিসগুলো আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমরা যখন এই পুরো প্রসেসটা এইভাবে চালাই, তখন আমরা এই জায়গায় কলনটা যদি রেখে দিই, তাহলে আমাদের এই কাজগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। আমরা ইকুয়াল ব্যবহার করবো। দ্যাট মিনস এগুলো আমাদের জন্য প্রপার্টি হলো এই মডেল, এবং মডেলের প্রপার্টিগুলো সে তার ফিল্ডগুলোর ক্যারেক্টার্স, লেংথ এবং ডাটা টাইপ, এগুলো সব কিছুই আমাদের জন্য তৈরি করে দিল। এইরকম করে আমাদেরকে মডেলগুলো শুধু তৈরি করতে হবে তাই না, এই মডেলগুলোই আসলে আমরা যখন কাজ করেছিলাম বা কম্পোজিশন সম্পর্কে দেখেছিলাম, এই মডেলগুলোই আসলে কম্পোজিশনের কাজ করে দিচ্ছে। So whatever, we are going to do a lot of things tomorrow, and everyone should be attentive. তো আজকে এই পর্যন্তই আমরা রাখি। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এ পর্যন্ত রাখবো। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।